তাপগতিবিদ্যা দ্বাদশ পর্বতে আমরা কিছু গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শুরু করি, এক এক করে গাণিতিক প্রশ্নগুলি আলোচনা করি। তো প্রথম যে প্রশ্নটি হলো, এখানে বলেছে আহ, রুদ্ধতাপ প্রসারণে 10 মোল পরিমাণ একটি গ্যাসের অন্তঃশক্তির পরিমাণ 100 জুল। গ্যাসটি কি পরিমাণ কাজ করবে? তো আমরা এটাকে সলভ করব। হুম, তো এখানে প্রবলেমটিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অন্তঃশক্তি অন্তঃশক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইকাল টু দেওয়া আছে 100 জুল। এবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে লিখতে পারি যে কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু। এখানে এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়া বলে দেওয়া আছে। তো রুদ্ধতাপ প্রক্রিয়াতে তাপের কোনো আদান প্রদান হয় না, সেই জন্য এখানে কিউ ইকুয়াল টু 0 হবে। তো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আমরা লিখতে পারি যে 0 ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু। তো এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো যে ডাব্লু ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। আর এখানে ডেল্টা ইউ এর মান দিয়ে আছে 100 জুল, তাহলে এটা হলো -100 জুল। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো এরপর। পরবর্তী প্রশ্নতে বলা আছে ভি বেগে গতিশীল একটি তাপ নিরুদ্ধ পাত্রে এম আণবিক ভর বিশিষ্ট একটি আদর্শ গ্যাস আছে। গ্যাসটির আপেক্ষিক তাপ দুটির অনুপাত গামা। পাত্রটিকে হঠাৎ থামানো হলে গ্যাসটির উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কত হবে? তাহলে আমরা অঙ্কটা সলভ করি। তো প্রথমে আমরা দেখব আহ, প্রশ্নটিতে কি কি ডাটা আমাদের দেওয়া আছে। এখানে দেওয়া আছে আণবিক ভর ক্যাপিটাল এম, আর গতিবেগ দেওয়া আছে ভি, আর আপেক্ষিক তাপের অনুপাত পদ গামা। আহ, এখানে ভি বেগে চলছে, তো সেজন্য আহ, তো গতিশক্তি হবে, গ্যাসটিক গতিশক্তি হবে 12 m v²। আর তাপ গৃহীত হবে ওই গতিশক্তি, হঠাৎ থামিয়ে দেওয়া হয়েছে, তো ওই থামানোর ফলে এখানে গতিশক্তিটা তাপ শক্তি রূপান্তরিত হবে। তো তাপ গৃহীত হবে, গৃহীত শক্তি কিউ ইকাল টু হচ্ছে এম সিভি ডেল্টা টি। এখানে আমরা ধরছি ডেল্টা টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন।
তাপমাত্রার পরিবর্তন। আবার আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিভি ইকুয়াল টু আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান ইন্টু এম। এখানে আর হচ্ছে সার্বজনীন গ্যাস। তো এখানে আমরা দুটো শক্তিকে সমান করে পাই, কেননা গতি শক্তিকে তাপ শক্তি রূপান্তরিত করছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এম সিভি ডেল্টা টি ইকাল টু হবে হাফ এম ভি স্কোয়ার। তো আমাদের বের করতে হবে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে। তাহলে ডেল্টা টি ইকাল টু ভি স্কোয়ার বাই টু সিভি। এখানে আমরা সিভির মান যদি বসাই তাহলে পাবো, সিভির মান যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাবো গামা মাইনাস ওয়ান এম ভি স্কোয়ার বাই টু আর। তো পরবর্তী প্রশ্ন আমরা সলভ করব। পরবর্তী প্রশ্নতে বলেছে একটি জলপ্রপাতের উচ্চতা 200 মিটার। জলপ্রপাতের উপস্থিত জলের স্থিতিশক্তি শতকরা 90 ভাগ তাপে রূপান্তরিত হয়ে জলে আবদ্ধ থাকলে জলপ্রপাতের শীর্ষ ও পাদদেশের জলের উষ্ণতার পার্থক্য নিরূপণ করো। এখানে দেওয়া আছে জুল কনস্ট্যান্ট 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি, আর অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি আছে, মনে করি এই একটা জলপ্রপাত, এইখানে পড়ছে এইভাবে। তো এই জলপ্রপাতের শীর্ষ আর পাদতলের এর মধ্যে দূরত্ব দেওয়া আছে এইচ ইকাল টু 200 মিটার। আর কি কি ডাটা দেওয়া আছে এখানে, জুল ভ্যালু দেওয়া আছে 4.2 ইন্টু 10⁻⁷ আর পার ক্যালোরি, আর অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো উপর থেকে জলটা নিচে পড়ছে, মানে উপরে আহ, যে স্মৃতিশক্তি ছিল সেই স্মৃতিশক্তিটাই এখানে তাপে রূপান্তরিত হচ্ছে। সেই স্মৃতিশক্তির তাপের এখানে পুরো তো তাপটা জলের মধ্যে আহ, থাকছে না। এর মধ্যে 90% তাপই জলের মধ্যে থাকছে। তো ওই তাপটাই জলের তাপমাত্রা পরিবর্তনের জন্য ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা জানি যে স্মৃতিশক্তি আহ, এখানে এইচ দেওয়া আছে 200 মিটার। তো যেহেতু জি আর জি এর মান সব সিজিএস পদ্ধতিতে আছে, সেই জন্য আমরা এইচ এর উচ্চতার মানকেও সিজিএস পদ্ধতিতে নিয়ে যাচ্ছি। 200 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার।
তো স্মৃতিশক্তি, তো এই উত্তরটার জন্য স্মৃতিশক্তি হচ্ছে, মনে করি জলের ভর এম, তাহলে হবে এম জি এইচ, আর ওটাই তাপে পরিণত হচ্ছে। তো গৃহীত তাপ, আহ, গৃহীত তাপ শক্তির ফর্মুলা হবে এম জি। তো আমরা দেখছি এখানে স্থিতি শক্তির 90% মাত্র তাপ শক্তির রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এম জে, এটা এম জে ডেল্টা টি, তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এম জে ডেল্টা টি ইকাল টু, যেহেতু 90% হচ্ছে সেই জন্য 0.9 ইন্টু এম জি এইচ। তো ডেল্টা টি ইকাল টু 0.9 ইন্টু জি এইচ ডিভাইড বাই জি। তো সব মান যদি আমরা বসাই, সমাধান করলে আমরা পাবো 0.42 ডিগ্রি সেলসিয়াস। এর পরের প্রশ্ন আমরা আলোচনা করব। এখানে একটা লেখচিত্র দেওয়া আছে। তো লেখচিত্রটা হচ্ছে আহ, চাপ এবং আয়তনের লেখচিত্র। তো বলেছে পিভি লেখচিত্র অনুযায়ী একটি আদর্শ গ্যাসের উষ্ণতা স্থির রেখে, মানে এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, গ্যাসটি থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে পর্যন্ত নিয়ে যাওয়া হলো। তো এই প্রক্রিয়ার কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। তো এর লেখচিত্রের যে ক্ষেত্রফল হবে, ওই ক্ষেত্রফলটাই হবে কৃতকার্যের পরিমাণের উপর নির্ভরশীল। আহ, তো আমরা লেখচিত্রটা আগে আঁকবো। তাহলে এখান থেকে দূরত্ব হবে, ডাইমেনশন হবে পি বি, আর এখান থেকে এটা হবে পিবি মাইনাস
পি এ। আর এ দূরত্বটা হবে ভি বি মাইনাস ভি এ। এটা হুম। তো আমাদের ক্ষেত্রফল এই পুরোটা অঞ্চলে যদি আমরা ক্ষেত্রফল বের করি ওটাই হবে কৃতকার্য। তো আমি এটাকে দুটো অংশে বিভাগ করছি। আহ, আগে আমি নাম দিয়ে দিই এগুলো। এ বি সি ডি ই। তো এই অঞ্চলে আমি নাম দিলাম S1, আর এটা হলো S2। তো এ বি সি একটা ত্রিভুজ। তো S1 ইকাল টু আমরা লিখতে পারি S1 ইকাল টু, সরি এখানে এটা ভুল হয়ে গেছে, এটা হবে, এটা হবে পি এ মাইনাস পিবি হবে। ঠিক আছে। আর S2 হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে S2 ইকাল টু হবে পিবি ইন গুণফল ভিবি মাইনাস ভিএ। তো টোটাল ক্ষেত্রফল এস ইকাল টু হবে S1 প্লাস S2। তো একে যদি আমরা লিখতে পারি, তো একে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো হাফ পি এ প্লাস পিবি ইন্টু ভিবি মাইনাস ভিএ। তো এটাই হবে এর কৃতকার্য। তো আমরা পরবর্তী আহ, প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নটা বলেছে একটি আদর্শ গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং উষ্ণতা টি। গ্যাসটিকে সমুষ্ণ অবস্থায় প্রসারণ করতে আয়তন হয় 2V এবং চাপ পিআই। ওই একই গ্যাসকে রুদ্ধতাপ অবস্থায় প্রসারিত করলে আয়তন হয় 2V এবং চাপ পিএস। যদি গ্যাসের দুই আপেক্ষিক তাপের অনুপাত 1.67 হয়, তাহলে পিএস ডিভাইড বাই পি ওয়াই এর অনুপাতের মান নির্ণয় করতে হবে আমাদেরকে। আহ, তাহলে আমাদের কি কি ডাটা আগে দেওয়া আছে দেখবো। আহ, গ্যাসের প্রাথমিক চাপ ইকাল হচ্ছে
পি। আর প্রাথমিক আয়তন ভি। আর গ্যাসের প্রাথমিক আহ, আয়তন ভি দেওয়া আছে। হুম। চাপ আর আয়তন ভি দেওয়া আছে। আহ, এবার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? আহ, চাপ দাঁড়াচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। সমষ্ণ প্রক্রিয়াতে আহ, অন্তিম অন্তিম চাপ হচ্ছে কি না পি আই। আর অন্তিম আয়তন হলো টু ভি। আর রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে অন্তিম চাপ পিএস। অন্তিম আয়তন টু ভি। এবার আমরা জানি আহ, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আগে রুদ্ধতাপটাই করে নিই। রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণ পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এখান থেকে আমরা লিখতে পারি যে পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু পি এস ইন্টু টু ভি টু দি পাওয়ার গামা। পি এস ইকাল টু পি বাই টু টু দি পাওয়ার গামা। তো এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবার সমষ্ণ প্রক্রিয়াটা আমরা লিখি। সমষ্ণ প্রক্রিয়ার সমীকরণ পি ভি ইকাল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এখান থেকে আমরা বলতে পারি পি ভি ইকাল টু পি আই ইন্টু টু ভি। তো পি আই ইকাল টু হবে পি ডিভাইড বাই টু। এটা হচ্ছে 2 নম্বর। তো আমাদের বের করতে হবে পিএস বাই পি ওয়াই। তাহলে 1 নম্বর সমীকরণ আর 1 নম্বর ডিভাইড বাই 2 নম্বর করে পাই। আমরা পাবো পিএস ডিভাইড বাই পিওয়াই ইকাল টু হবে পি বি টু দি পাওয়ার টু গামা ডিভাইড বাই পি বাই টু। তো একে সমাধান যদি করা হয় তাহলে হবে হাফ টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বা একে হোল টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ানটা করা যেতে পারে। এখানে গামার মান দেওয়া আছে। তো গামার মান প্রশ্নটা বলেছে গামা ইকাল টু 1.67।
তাহলে এর উত্তর হাফ টু দি পাওয়ার 6/7। এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখব। তো এখানে বলেছে একটি আদর্শ গ্যাসকে চারটি পর্যায়ের মাধ্যমে একটি আবর্ত পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হলো। এই চারটি পদ্ধতিতে গৃহীত তাপের পরিমাণ যথাক্রমে Q1 ইকাল টু 5960 জুল, Q2 ইকাল টু নেগেটিভ 5585 জুল, আর Q3 হলো নেগেটিভ 2980 জুল, এবং Q4 হলো 3645 জুল। এই চারটি পর্যায়ে কৃতকার্য যথাক্রমে W1 ইকাল টু 2200 জুল, আর W2 ইকাল টু নেগেটিভ 825 জুল, আর W3 ইকাল টু হলো নেগেটিভ 1100 জুল। তো এবং চতুর্থ পর্যায়ে W4। তো আমাদের ফার্স্ট প্রশ্নতে W4 এর মান বের করতে হবে, এবং দ্বিতীয় প্রশ্নতে বলেছি আবর্ত পদ্ধতির দক্ষতা বা এফিসিয়েন্সি নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নটিতে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা একে একে লিখে নিই প্রথমে। তো এখানে দেওয়া আছে Q1 ইকুয়াল টু 5960 জুল, Q2 ইকুয়াল টু নেগেটিভ 585 জুল, Q3 ইকুয়াল টু -2980 জুল, আর Q4 ইকুয়াল টু দেওয়া আছে 3645 জুল। W1 দেওয়া আছে 0 জুল, W2 -825 জুল, W3 ইকাল টু দেওয়া আছে -100 জুল। W4 এর মান নির্ণয় করতে হবে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা জানি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু। তো এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিছু দেওয়া নেই, তো একে আমরা নেগলেক্ট করছি। তো এখানে শুধুমাত্র এই প্রবলেমে ইকুয়েশন আসবে তাপ এবং ডাব্লুর জন্য। তো এখানে আমাদের চারটি পর্যায়ে চারটি তাপ দেওয়া আছে এবং কার্য দেওয়া আছে। তাহলে আমরা একে লিখতে পারি যে W1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকাল টু হবে W1 প্লাস W2 প্লাস W2 প্লাস W4। তো এখান থেকে সিম্পলিফাই করে লিখতে হয় যে W4 ইকাল টু হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 মাইনাস W1 প্লাস W2 প্লাস W3। তো এদের মানগুলো যদি আমরা বসিয়ে দিই এবং সমাধান করি,
তো এদের সমাধান করলে আমরা পাবো W4 = হবে 765 জুল। তো এরপর আমাদের এই প্রক্রিয়ার এফিসিয়েন্সি বা দক্ষতা নির্ণয় করতে হবে। তো এফিসিয়েন্সি আর দক্ষতা আমাদের দুটির উপর নির্ভর করে। একটা হলো গৃহীত তাপ, আর একটা হলো আহ, মোট আউটপুট কৃত, মানে সিস্টেম দ্বারা যে কি কাজ হয়েছে। তো দুটি প্রথম আমরা নির্ণয় করব। তো এখানে গৃহীত তাপগুলো কোনগুলো হবে, যেগুলো শুধুমাত্র ধনাত্মক তাপ, মানে সিস্টেমের উপর যে তাপগুলো গ্রহণ করছে, যেগুলো ধনাত্মক তাপ সেগুলো হবে। আর কৃতকার্য হবে নিট কৃতকার্য। তো এদের যে নিট মানে সিস্টেম দ্বারা কাজ আর সিস্টেম দ্বারা গৃহীত তাপ এর যে ডিফারেন্স, সেটাই হবে নিট কৃতকার্য। তো প্রথমে আমরা বের করব গৃহীত তাপ। তো গৃহীত তাপ হবে এখানে শুধুমাত্র Q1 আর Q4 এর জন্য। তো Q1 + Q4 = হবে 3645। এটা হবে। আর কার্য, নেট কার্য ডাব্লু নেট হবে W1 + W3, এই W2 + W3 + W4। তো এগুলো যদি বসানো যায়, তো এখান থেকে তো দক্ষতা ও এফিসিয়েন্সি হবে এটা আমরা লিখতে পারি নেট কার্য বাই গৃহীত তাপ। তো এখানে সমাধান করলে আসবে এখানে সমাধান করলে আমরা পেয়ে যাবো এটা। তো আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করলাম। পরের ভিডিওতে আমরা পরবর্তী